ঠিক আমার পিছনেই যে কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা এই অবৈধ জমি দখল করে তৈরি হচ্ছে একটা মসজিদ। তার এই জমি নিয়ে বিবাদ, এই নিয়ে এখানে রাস্তা বন্ধ হয়েছে, এখানে মারামারি হয়েছে এবং আমরা এই জমির মালিক তাদের সঙ্গে কথা বলার জন্য এখন আমরা যাচ্ছি। শ্যামলী তরফদার আমার সামনেই বসে আছেন, আমি ওনার সঙ্গে বসে কিছু কথাবার্তা বলবো, ওনার মুখ থেকেই আপনারা শুনবেন যে ঘটনাটা কি হয়েছিল। আমি শ্যামলীদিকে প্রথম প্রশ্ন করব যে আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ যে এই জায়গাটা আমার, এইখানে মানে জোরপূর্বক একটা মসজিদ নির্মাণের আর কি প্রয়াস চলছে। জোরপূর্বক একটা মসজিদ নির্মাণের প্রয়াস চলছে এখানে, এটা উনি বললেন। শ্যামলদি, এখানে কত মুসলমান আছে এই গ্রামে যারা মসজিদ নির্মাণ করছে? এখানে একটা মাত্র ফ্যামিলি মুসলমান আছে। কত সংখ্যা হবে মোটামুটি? 20 জন হবে। তো আপনারা দেখলেন যে মাত্র 20 জন মুসলিম জনসংখ্যা, একটা মাত্র পরিবার, আর সেখানে একটা জমি দখল করে একটা অবৈধভাবে মসজিদ নির্মাণের চক্রান্ত চলছে। শুধু চক্রান্ত চলছে না, সেই জমির উপরে মসজিদ ইট গাঁথা হয়ে গেছে অনেক দূর পর্যন্ত, শুধু ছাদ করা বাকি। এখন আমি শ্যামলীদিকে জিজ্ঞেস করব, জমির মালিক যে আপনি দাবি করছেন জমির মালিক, সেই জমির মালিক হিসেবে আপনার কাছে কি প্রমাণ আছে? আমার কাছে জমির দলিল প্লাস জমি খাজনা রসিদ সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। জমিটা কার নামে আছে? জমিটা আমার শ্বশুর নন্দলাল তরফদারের নামে। জমির দলিল ওনার শ্বশুরের নামে আছে, ওনারা জমির মালিক, ওনারা খাজনা দিয়ে আসছেন বরাবর। আপ টু ডেট খাজনা রসিদ আপনার কাছে আছে? আমার কাছে আছে, রসিদ ওনার কাছে আছে। তো এই যে ঘটনাটা হলো, প্রথম শ্যামলীদিকে আমি জিজ্ঞেস করবো যে প্রথম এই বিষয়টা, ঘটনাটা কিভাবে ওনার নজরে এলো? আমি একদিন হঠাৎ দেখি যে আমার ওই জায়গাটা সুতলি দিয়ে ঘিরে কিছু মুসলিম লোকজন একটা গর্ত করেছে, ভিত পুজোর মতো গর্ত। আমি তখন গিয়ে জিজ্ঞাসা করি, এইখানে ঘিরেছেন কেন আপনারা, কার পারমিশন আপনারা এটা ঘিরলেন? তখন ওনারা বলেন যে এখানে একটা ঘর হবে, মানে কথাটা এড়িয়ে যেতে চান প্রথম, তারপরে আস্তে আস্তে কথাটা শুরু হলো যেখানে মসজিদ তৈরি হবে। জমিটা আমার, মসজিদ আপনারা কি করে করবেন, আপনাদের কোনো ডকুমেন্টস আছে কি? তা ওনারা বললেন ডকুমেন্টস নেই, ডকুমেন্টস আপনার, কিন্তু মসজিদ হবে। ওনাদের কোনো ডকুমেন্টস নেই, ওনারা প্রথমেই বলেছেন, এখনো বলছেন ডকুমেন্টস নেই, কিন্তু জোরপূর্বকই এই কাজটা করবেন ওনারা। আপনি এই যে ঘটনাটা দেখলেন, ওদের সঙ্গে কথোপকথন হলো সেখানে, তারপর ওরা কি, আপনি বাধা দেওয়াতে ওরা কি কোনো রেড করেছিল? আমি যখন বাধা দিই তখন কয়েকজন হিন্দু এবং বাকি মুসলিমরা, কয়েকজন বলতে 2 জন, কোমল সরকার এবং বিভূতি সরকার, বারংবার আমাকে মারতে যায়। বড় একটা খেটে তুলে বারংবার আমার মাথায় আঘাত করতে যায়। এমতো অবস্থায় আমি বারবার বাধা দিই। দেওয়ার পরে তারপরে একটা যখন আমাকে আর মারতে পারলেন না, আমি প্রচন্ড, আমি জানি না উনি কারণ মারতে পারেন, তবে প্রচন্ড বাধা দিই আমি যে আমার এই জমিতে কোনো রকমের কোনো কিছু অন্যায় চলবে না। জমিটা যেহেতু আমার, জমিটা যদি আপনাদের হতো কথা আপনাদের হতো, আপনারা লিগালি কাগজপত্র দেখান তবেই কথা হবে। তারপরে ওনারা যখন পারলেন না তখন ওনারা একটা মিটিং করেন নিজেরা। এর মধ্যে আমি কিছু জানি না। এরপরে ওরা তো কাজটা চালিয়ে গেল। আমি কাজটা আসার সময় দেখেছি, ওরা প্রায় শুধু ছাদটা বাকি সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো এরপরে কি হলো ঘটনা? এরপরই আমি থানায় যাই, থানার দ্বারস্থ হই। আমি থানায় গেলে বড়বাবুকে বলা হয়, অফিসারকে বললে উনি বলেন যে ঠিক আছে আমি থানায় যাই, এবং থানায় গিয়ে আমার জমির দলিলের জেরক্স কপি থানায় দিই, এবং আমি একটা লিখিত অ্যাপ্লিকেশন আমি থানাকে জানাই। কিন্তু থানা সে তার রিসিপ্ট কপি আমাকে দিলেন না, বললেন এসব কাজে রিসিপ্ট কপি দেওয়া হয় না, তবে কাগজটা আমি দেখব কি হয়েছে। তারপর থানা 144 ধারা আমাকে জারি করাতে বলেন, দেখবো বলে। আমি কোর্টে যাই, কোর্ট থেকে 144 ধারা করাই।
কিন্তু 144 ধারা যখন করাতে বলেন, তারপরে যখন 144 ধারা রিপোর্ট আমি থানাকে দিই, তখন থানা বলেন 144 ধারাতে এখানে কোনো কাজ হবে না, এখানে মসজিদ নির্মাণ হবে, এখানে সাম্প্রদায়িক কোনো ঝামেলা হবে না। বড়বাবু আমাকে এই কথা বলেন। তো যে নির্মাণ হচ্ছিল 144 ধারার কোর্ট থেকে জারি করা সত্ত্বেও পুলিশের সামনে নির্মাণ কাজ চলছিল। হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে থেকে নির্মাণ কাজ চালাচ্ছে। এবং এর পরে ওখানে আমার বহুত পুরানো একটা আম গাছ এবং নারকেল গাছ আছে। আর যখন নির্মাণ কাজ চালু ছিল, সেই অবস্থা চালু হচ্ছিল হয়েছে, তখনই আমার দেওর, আমার স্বামী এবং আমার শাশুড়ি তিনজন বাধা দিতে গেলে আমার দেওরকে মেরে ওখানে ফ্ল্যাট করে রাখে মুসলমানেরা। তারপর আমার স্বামীকে মারে, আমার শাশুড়িকে মারে। এমত অবস্থায় আমার স্বামী, দেবর এবং আমার শাশুড়ি তিনজন থানায় গেলে আমার দেওরকে থানায় আটকে রেখে দেয় পুলিশ। তারপরে আমার শাশুড়িকে এবং স্বামীকে হুমকি দেয় যে আপনারা এর মধ্যে কোনো সময় আসবেন না, কিন্তু আপনাদের বিপদ আছে। আপনি এই যে ঘটনাগুলো ঘটেছে, পুলিশের উপরের অধিকারীদের কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে এসপিকে জানিয়েছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমি এসডিও সাহেবকে জানিয়েছি। তাদের সমস্ত রিসিপ্ট কপি আমার কাছে আছে। তো এই যে ঘটনা, এই ঘটনার সমস্ত বিবরণ এবং ওনাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে তার সমস্ত অভিযোগ ওনারা পুলিশের উপর ঊর্ধ্বতন কর্তাদের কাছে করেছেন এবং তার রিসিপ্ট কপি ওনাদের কাছে আছে। আমি এখন শ্যামলীদিকে জিজ্ঞেস করব যে এই যে আপনি অভিযোগগুলো করলেন, তার পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে রেসপন্স কি এলো? এখনো উপর লেভেলের রেসপন্স আমি পাইনি। আর থানা থেকে যখন একেবারে নির্মাণ কাজ 144 ধারা থাকা সত্ত্বেও থানা দাঁড়িয়ে যখন কাজ করিয়েই যাচ্ছে, পুলিশ প্রোটেকশন দিয়ে, যখন প্রোটেকশনকে দিয়ে যখন কাজ করিয়ে যাচ্ছে, তখন আমি গ্রামবাসীকে বললে গ্রামবাসী সবাই এসে একটা গণ আন্দোলন আবেদন করে, গণ আবেদন এবং গণ আন্দোলন করে। ওখানে একদিন 1 ঘন্টা পথ অবরোধ হয়। পথ অবরোধ করে তারপরে নির্মাণ কাজ রুখতে সমর্থ হই। তাছাড়া ওরা রাত দিন 24 ঘন্টা দিয়ে ওরা পুলিশ প্রোটেকশন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। রাস্তা বন্ধ করার পরে পুলিশ চাপে পড়ে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে, আপনারা শুনলেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি রিসেন্টলি শুনেছি যে ওনার বিরুদ্ধেও কিছু পুলিশ কমপ্লেন আছে, তো সেইটার সম্পর্কে একটু কিছু বলুন আপনি। এর মধ্যে একদিন আমার বাড়িতে গ্রামের সমস্ত মানুষ মিলে আমার বাড়িতে একটা মিটিং হয়। সবাই এসে একসঙ্গে কথাবার্তা বলবে, গ্রামে তো থাকতেই পারে কথা। তখন বলার সেই মুহূর্তে, সেই দিন যখন মিটিং শেষ হয়ে সমস্ত লোক বাড়িতে চলে গেছে, আমরা রাত্রে বাড়িতে বসে গল্প করছি সবাই, আমার ফ্যামিলি সবাই নিয়ে। সেই অবস্থায় 4-5 জন সিভিল ড্রেসের, জানি না পুলিশ কি বলতে পারবো না, 4-5 জন সিভিল ড্রেসে এসে ওনারা আমার হাজবেন্ডকে জোরপূর্বক ধরে নিয়ে যেতে চায় এবং আমাকেও সেই সঙ্গে ধরে নিয়ে যেতে চাচ্ছে। এর সঙ্গে কোনো লেডিস পুলিশ বা কনস্টেবল ছিল না। সেই অবস্থায় আমার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছিল বলে আমি বাধা দিতে যাই যে আপনাদের কাছে ওয়ারেন্ট ছাড়া আপনারা কি করে ধরছেন একজন মানুষকে। তখন ওনারা বারবার বলেন যে বড়বাবু ডাকছে বলে একই কথা বলেন ওনারা। সেই অবস্থায় আমি আমার নিজেকে বাঁচাতে এবং আমার স্বামীকে বাঁচাতে আমি পুলিশের হাতে কামড়েও দিয়েছি এবং আমাকে প্রচন্ড পরিমাণে আমাকে ফেলে দেবে বলে আমার ঘাড়ে এবং মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত করে। আমি সেই অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হই, তার চিকিৎসাধীন ছিলাম। তার রিপোর্ট আমার কাছে আছে। আপনারা শুনলেন যে রাত্রিবেলাতে সিভিল ড্রেসে, আদৌ তারা পুলিশ কিনা তারও কোনো প্রমাণ নেই, এরকম 4-5 জন লোক এসে ওনাদেরকে বলে যে বড়বাবু থানাতে ডাকছি, জোর করে নিয়ে যেতে চায়। তখন ধস্তাধস্তি হয় এবং কোনো যদি সত্যি সত্যি পুলিশ হয়ে থাকে তাহলেও সেখানে কোনো মহিলা পুলিশ ছিল না। তা সত্ত্বেও একজন মহিলাকে জোর করে টানা হেঁচড়া করে তারা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উনি প্রতিরোধ করাতে তো পুলিশ ইনজুর্ড হয়, তার বদলে ওনাকেও মারধর করা হয়। উনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং পুলিশ ওনার এগেনস্টে একটা কেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে করেছে। শ্যামলীদি, আপনি এর সমাধান কি চাইছেন? আমি আমার জায়গা
ফেরত চাই। আমি সমস্ত গ্রামবাসীর হয়ে এবং সমস্ত নাগরিকবৃন্দের হয়ে আমি একই কথা বলবো, আমি যেন আমার জায়গা ফেরত চাই এবং আমি ন্যায়সঙ্গত বিচার চাই। উনি ওনার জমি ফেরত চাইছেন, জমির মালিক উনি, সেখানে অবৈধ নির্মাণ কাজ চলেছে। এখন ওনার একমাত্র আবেদন যে ওনার জমি ওনার হাতে তুলে দেওয়া হোক, তার জন্য প্রশাসনের কাছে এই দাবি উনি রাখছেন।